আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অধ্যায় নম্বর 4-এর আয়তঘনের যে চ্যাপ্টারটা রয়েছে রেক্ট্যাঙ্গুলার প্যারাবোলার অর কিউবিয়ড, তো সেটা করাবো। তো দেখো এখানে প্রথমত আমাদের যেটা বুঝতে হবে আয়তঘনের চ্যাপ্টারে যে আয়তঘন জিনিসটা কী। তো তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর 67 যদি দেখো, সেখানেই দেওয়া রয়েছে সংজ্ঞাটা। বলা রয়েছে এইরকম ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ সমান। অর্থাৎ কি বলতে চাইছে যে এই যে উপরের যে চিত্রটি, এই চিত্রটি হলো একটি আয়তঘনকের চিত্র। এবার এখানে দেখো বিপরীত তলগুলি বলতে এখানে নিচের যে তলটি রয়েছে সেই তলটির সাথে উপরের তলটি, এই উপরের তলটি সমান। আবার এই পাশের যে তলটা তার সাথে এই তলটি সমান। আবার এই সামনের দিকে যে তলটা, এই তলটা পিছনের এই তলটার সাথে সমান। অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থগুলো সমান হয়ে গেল এবং সন্নিহিত তলগুলি পরস্পরের ওপর লম্ব। কীরকমভাবে? এই যে তলটি, এপাশের যে তলটি রয়েছে এই তলটি কার ওপরে লম্ব? এই নিচের এই তলটির ওপরে লম্বভাবে দাঁড়িয়ে আছে এবং পরস্পর লম্ব, তাকে আমরা সমকোণী চৌপল বা আয়তঘনও বলবো। এবার এই চ্যাপ্টারটির নাম আয়তঘন আছে, কিন্তু এটাকে আমরা সমকোণী চৌপলও বলবো। অনেক অঙ্ক আমরা এরপরে যখন করব কোষে দেখি 4-এ, সেখানে দেখতে পাবো সমকোণী চৌপল হিসাবেও দেওয়া রয়েছে। এবার এই সমকোণী চৌপলের মধ্যে কী কী থাকে সেটা আমাদের আগে দেখে নিতে হবে। তো দেখো সমকোণী চৌপলের মধ্যে তোমরা আরেকটু যদি বইয়ে নিচে চলে আসো, এখানে রয়েছে সমকোণী চৌপলের ভূমি, আয়তক্ষেত্রের ভূমি, বাহু এবং দুটির দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। অর্থাৎ এখানে এই ডিসি যেটা রয়েছে সেটা কি? দৈর্ঘ্য। আর এখানে এফসি যেটা রয়েছে সেটা কি? এটা হয়ে গেল প্রস্থ। যেরকম একটি আয়তক্ষেত্র থাকে, অর্থাৎ এই পাশেরটা একটি আয়তক্ষেত্র, ও পাশেরটাও একটি আয়তক্ষেত্র রয়েছে। আর উচ্চতা কোনটাকে বলবো আমরা? উচ্চতা হলো আমাদের এই এফসি যেটা, সেটা হয়ে গেল উচ্চতা। আর বিসিটা কিন্তু আমি একটুখানি করেছি যে বিসিটা হলো তোমাদের প্রস্থ। আর এখানে ডিসি যেটা, সেই ডিসিটা হলো দৈর্ঘ্য। দেখো নিচে দুটো প্রশ্ন করেছে এখানে। কি বলেছে? সমকোণী চৌপলের একটি, দুটি বা তিনটি মাত্রা থাকে। এর অ্যাকচুয়ালি তিনখানা মাত্রা হবে, ঠিক আছে? 3 রকমের মাত্রা। কারণ দেখো এখানে এই পাশের তলটির সাথে এই পাশের তলটি, কারণ 6খানা টোটাল তল থাকে, ঠিক আছে? তাহলে এই তলটি এই তলের সাথে মিশছে, এটা এই তলের সাথে মিশছে, ওটা ওই তলের সাথে মিশছে, অর্থাৎ 3খানা মাত্রা। সমকোণী চৌপলের তল কখনো 6খানা তল আছে। যদি আমরা দেখি এটা সমকোণী, কিন্তু যদি আমরা তলগুলো দেখি 6খানা তল পাবো। তাহলে এই হয়ে গেল এই জায়গাটায়। এবার যে সূত্রগুলি আমাদের এই সমকোণী চৌপলটা করতে গিয়ে লাগবে এই চিত্রটার থেকে, কারণ এখানের আয়তক্ষেত্রগুলোই রয়েছে, এই পাশে আয়তক্ষেত্র, তার বিপরীত সাইডের যে তলটা রয়েছে সেটাও আয়তক্ষেত্র রয়েছে। তো সেটা খুব ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। এবারে দেখো আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি লিখে নিয়েছি। সেই সূত্রগুলোর একটু আমরা দেখে নিই। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবং দৈর্ঘ্যের সাথে যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এবং যোগ উচ্চতা ইন্টু প্রস্থ। পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ উচ্চতা। অর্থাৎ দেখো এইটুখানি যে অংশটা, উচ্চতাটা যদি বাদ দিই তাহলে কিন্তু এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর যেহেতু এটা উচ্চতা রয়েছে সমকোণী চৌপল বা আয়তঘনের ক্ষেত্রে, সেই জন্য গুণ উচ্চতা হচ্ছে। আয়তনটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা ঘন একক লিখতে হয় সবসময়। ক্ষেত্রফলগুলোতে আমরা কিন্তু বর্গ একক লিখব। কর্ণের দৈর্ঘ্য রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আর যেটা প্রয়োজন হয় সেটা হলো এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা বোঝার জন্য দেখো, যদি আমাদের কোনো ঘনক হয়, ঘনকের মানে কি? ঘনকের চিত্র আমি তোমাদের একটি দেখিয়ে দিচ্ছি। বইয়েই তোমাদের পেয়ে যাবে, পেজ নম্বর 70-তে যাবে। পেজ নম্বর 70-তে গেলে এখানে দেখো ঘনকের চিত্র দেওয়া রয়েছে। ঘনক মানে কি? প্রত্যেকটাই বর্গক্ষেত্র, প্রত্যেকটা তলই কিন্তু বর্গক্ষেত্র, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যগুলো সব জায়গায় সমান আছে, একই আছে, সেটাই হলো ঘনক। তাহলে এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে? √3a। সেটা আমি লিখে নিয়েছি এখানে। দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a, মানে বাহু, অ্যাকচুয়ালি বাহুও লিখলে এখানে। আর সমগ্র তলের ক্ষেত্রফলটা কী হবে? যেহেতু এখানে বর্গক্ষেত্র রয়েছে, তাহলে বর্গক্ষেত্রের একটি তলের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার। তাহলে 6খানা যেহেতু তল থাকে, তাহলে 6 গুণ বাহু স্কোয়ার বর্গ একক। এই হয়ে গেল এর কিন্তু সূত্রগুলো যা রয়েছে সেই সূত্রগুলোর ব্যাখ্যা। এরপরে অঙ্কগুলো শুরু করছি। দেখো বইয়ে তোমাদের কিছু অঙ্ক নিজে করেই দেওয়া রয়েছে। তাছাড়া যেটা তোমাদের অঙ্ক মূলত শুরু হচ্ছে যে জায়গা থেকে, আমি সেখানে চলে যাচ্ছি। তোমাদের কোষে দেখি 4, এই যে কোষে দেখি 4-এর এই অঙ্কগুলো। তো দেখো প্রথমে যে দুটো অঙ্ক রয়েছে, আমাদের পরিবেশে 4টি আয়তঘনকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। এবার দেখো আয়তঘনকার বস্তু কি কি হতে পারে? সবথেকে ভালো উদাহরণ যেটা, সেটা হলো ইট। ইট যদি দেখো সেক্ষেত্রে দেখবে দুপাশে তোমাদের যে তলটা রয়েছে সেটা আয়তকার তল রয়েছে
এবং দুপাশে কিন্তু ওটা বর্গক্ষেত্রাকার তল, তাই না? বা তুমি কোনো টিনের বাক্স হতে পারে, ঠিক আছে, মুড়ির টিন টিন এগুলো হতে পারে, সুটকেস যেগুলো হয় সেই সুটকেসগুলো। এবার ঘনকার বস্তু কি হবে? সব থেকে ভালো লুডুর ছক্কা, যেটা আমরা সাধারণত খেলার সময় ব্যবহার করি, লুডুর ছক্কা, সেটা কিন্তু হয়ে গেল ঘনকার বস্তু। এছাড়া কি হতে পারে? আচ্ছা, আরেকটা যেটা আমার মনে পড়ছে এখন, সেটা হলো আয়তঘনকারের উদাহরণ কিন্তু দেশলাইয়ের বাক্স। দেশলাইয়ের বাক্সটা কিন্তু আয়তঘনকার হয়, তাই না? তাহলে এই উদাহরণগুলো তোমরা এখানে রাখতে পারো। এবার বলছে পাশের আয়তঘনকার চিত্রগুলির তল দড়ি ও শীর্ষবিন্দুগুলো লিখি। এই চিত্রটা থেকে শীর্ষবিন্দুগুলো দেখতে বলছে, অতটা ইম্পর্টেন্ট নয় এটা। এরপরেরটা বলেছে কি, একটি সমকোণী চৌপলাকার ঘরের, অর্থাৎ একটি আয়তঘনকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে। যথাক্রমে মানে কি বোঝায়? দৈর্ঘ্যটা হয়ে গেল এই পরেরটা, প্রস্থটা পরপর, যেগুলো পরপর রয়েছে পরপর বোঝায়, উচ্চতার মান দেওয়া রয়েছে, সবকটাই মিটারে দেওয়া রয়েছে। হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করি। অর্থাৎ সবচেয়ে লম্বা দৈর্ঘ্য কীভাবে রাখা যাবে? যদি এটা ঘনক রয়েছে, আয়তঘন হলে কী হতো? কোনাকুনিভাবেই সব থেকে বড় লম্বাটা রাখা যাবে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কর্ণটা বার করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা যেই বার করব, আমাদের উত্তরটা হয়ে যাবে। এসো তাহলে এই অঙ্কটা আমরা করে নিই, যে এই অঙ্কটাতে কি বলতে চাইছে। সুতরাং এটা হয়ে গেল তোমাদের কোষে, দেখি 4 শুরু করছি, এবং এই যে অঙ্কটি সেটা হলো 3-এর দাগের অঙ্ক। তাহলে আমরা লিখব বড় দণ্ড তার দৈর্ঘ্য হবে ঘনকাকার ঘরে, আয়তঘনকাকার ঘরের কর্ণের সমান। সুতরাং তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আমরা বার করে নিই। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা কি জানি? রুট ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবারে আমরা যদি এইখানে মানগুলো যা যা দেওয়া ছিল আমাদের বইয়ে, সেই মানগুলো বসিয়ে দিই, তাহলে কি হবে? দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল 5, অর্থাৎ দৈর্ঘ্য 5 স্কোয়ার, প্রস্থ আমাদের দেওয়া ছিল 4, অর্থাৎ 4 স্কোয়ার, উচ্চতা 3 স্কোয়ার, আর রুটটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে 25, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9, তাহলে 25, 16, 9, তাহলে হয়ে যাচ্ছে 9 আর 6 15, আর 5 25 0, তাই না? 0 হয়ে যাচ্ছে, আর এদিকে 2 আর 25, 2 ছিল 4 5, অর্থাৎ 50। এবার 50কে যদি আমরা এখানে ভেঙে নিই, তাহলে কি কি আমাদের বার হয়ে যাবে? 5 ইন্টু 5 ইন্টু 2। এবার এটাকে যদি আমরা রুট তুলে নিই, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে চলে আসবে, এটা রুট 2 বাইরে থেকে গেল, অর্থাৎ এত মিটার। তাহলে আমাদের উত্তরটা কত হবে? এত মিটার টোটাল ঘরের মধ্যে যে দৈর্ঘ্যটা রাখা যাবে, তাই উচ্চতাটা কত হবে? 5.2 এত মিটার। এই হয়ে গেল অঙ্কটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 4-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেটা কিন্তু একটি ঘনকের অঙ্ক। তো এই 4-এর দাগের অঙ্কটি আমরা দেখে নিই। দেখো এই 4-এর দাগের বলা রয়েছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। তাহলে এটা ঘনক, অর্থাৎ ওপরে এই যে চিত্রটা তোমাদের দেওয়া ছিল, অ্যাকচুয়ালি এই যে বইয়ের চিত্রটা যদি এরই ধরি, তাহলে একটি তলের বলেছে, অর্থাৎ তার মানে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিল 64। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কী করে বার করব? যেহেতু আমাদের ঘনক, তার মানে কি ঘনকের প্রত্যেকটা যে তল থাকে সেই প্রত্যেকটা তল বর্গক্ষেত্র, তাহলে যেহেতু বর্গক্ষেত্র, তাহলে কি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বাহু স্কোয়ার সমান সমান দিয়ে দিয়েছে 64, তাহলে বাহু সমান সমান কী হবে? রুট হয়ে যাবে 64, 8 গুণ 8, দুটোর জন্য তাহলে একটা চলে আসবে। সুতরাং এটা কী হবে? 8 মিটার।
তাহলে এই হয়ে গেল আমাদের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা পেয়ে গিয়ে থাকি, তাহলে আমরা এবার কী বার করব, যে আয়তন যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের বার করে নিতে হবে। এবং এই অঙ্কটাতে কিন্তু এবং সুতরাং ঘনকের আয়তন যেহেতু বার করতে হবে, তাহলে কী হবে, বাহুর কিউব, আয়তনের সূত্র কি, বাহুর কিউব, অর্থাৎ একটি বাহু কত 8 মিটার, তার কিউব অর্থাৎ 8 গুণ 8 গুণ 8 অর্থাৎ 64, 8 8 64, 64 গুণ 8 অর্থাৎ হয়ে যাবে 512 এত ঘনমিটার। এই হয়ে গেল উত্তরটি। তাহলে দু লাইনে এই অঙ্কটি করে ফেলা সম্ভব, কিন্তু এটা জানতে হবে সূত্রটা, যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার হয়। তাহলে বাহু স্কোয়ার যেহেতু, তাহলে আমরা বাহুর মানটা বার করে নিলাম। তারপরে ঘনকের আয়তন যেহেতু বাহুর কিউব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, এটা বাহুর কিউব দিয়ে বার করলাম। এরপরে আসছি 5-এর দাগের যে অঙ্কটি রয়েছে, সেই 5-এর দাগের অঙ্কটিতে দেখো, এই 5-এর দাগের অঙ্কটিতে আমাদের বলে দিয়েছে একটি বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া আর 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কতটা লম্বা ছিল সেটা হিসাব করতে বলেছে। অর্থাৎ দৈর্ঘ্যটা কিন্তু বার করতে বলেছে, গভীর যেটা বলেছে সেটা হয়ে গেল উচ্চতা, চওড়াটা তার মানে প্রস্থ। তাহলে এই হিসাবে আমরা অঙ্কটি করব। তাহলে আমরা ধরে নেব যে লম্বাটা x মিটার ধরে নিচ্ছি আমরা, x মিটার ধরে নিয়ে তাহলে সেই হিসাবে যদি আমরা বার করি যে কতটা আয়তন কাটা হয়েছে, সেই আয়তন সমান সমান এটা একটা সমীকরণ বানিয়ে আমরা অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো সহজেই। কারণ দেখো, আমরা যখন সূত্র শিখেছিলাম, সূত্রতে আমরা কি শিখেছিলাম, যে আয়তন মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমরা এর আগেই শিখেছি। এই যে আমরা দেখানো সূত্রতে আমরা যদি একবার চলে যাই, আমরা কি শিখেছি, আয়তঘনকের আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে আমাদের প্রস্থ দেওয়া রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে, দৈর্ঘ্যটাকে x ধরে নিয়ে যেটা বার হবে সেটা সমান সমান 240 ঘন একক আমরা করে দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখি তাহলে। সুতরাং 5-এর এই অঙ্কটাতে আমরা করে নিই। ধরি খালটির দৈর্ঘ্য x মিটার এবং আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশনগুলো আমরা জানি অলরেডি, যে আমাদের এটা দেওয়া রয়েছে। এছাড়া আমাদের বইয়ে দেখে নেওয়ার প্রয়োজন, টোটাল আমাদের চওড়া কিন্তু বলা রয়েছে যে 2 মিটার চওড়া রয়েছে। তো সুতরাং 2 মিটার চওড়াটা আমাদের ওটা মিটারেই দেওয়া রয়েছে। আরেকটা যেটা দেওয়া রয়েছে সেটা হলো 8 ডেসিমিটার। তাহলে এই ডেসিমিটারটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই, আমাদের আগের ঘরে অর্থাৎ কিলো হেক্টর ডেকা মিটার, তারপরে ডেসি সেন্টি, অর্থাৎ আমরা যদি উল্টো দিকে আসতে চাই, ভাগ এক ঘর আসতে হবে 10 দিয়ে, অর্থাৎ 0.8 এত মিটার হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রশ্নানুসারে কী লিখতে পারি, আমরা তিনটে ইনফরমেশান যেহেতু একই এককে পেয়ে গেছি, তাহলে আমরা যেহেতু বলা রয়েছে 240 ঘনমিটার, অর্থাৎ আয়তনটা বলা রয়েছে, সুতরাং আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের x এবং প্রস্থ যেটা বলা রয়েছে সেটা আমাদের দেওয়া রয়েছে 2 মিটার এবং আমাদের উচ্চতাটা 0.8। তাহলে এটা সমান সমান 240 ঘনমিটার যেহেতু দেওয়া রয়েছে, তাহলে এটা সমান সমান 240 করে দিলাম। আমরা যদি এবার হিসাবটা করি, x যেরকম ছিল সেরকম 2 গুণ এটা আমরা 8/10 করে দিচ্ছি, এক ঘর তুললাম, তাহলে 10, তাহলে 2 দিয়ে এটা কাটাকাটি করলে কিন্তু 5 হয়ে যাচ্ছে এবং 240, তাহলে এটা হয়ে গেল 8x/5 সমান সমান 240, বা কোনাকুনি যদি গুণ করি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 8x সমান সমান 240 গুণ 5, বা x = 240 গুণ 5 যেরকম ছিল সেরকম রইলো, 8টা নিচে চলে এলো। আমরা যদি এখানে কাটাকাটিটা করি তাহলে কী হবে, 8 দিয়ে কাটলে 3 8 24 0, অর্থাৎ 30 × 5 সমান সমান 150। অর্থাৎ খালটি কিন্তু x সমান সমান মান বেরিয়ে গেছে, এবং x এর মান আমরা কী ধরেছিলাম, x ধরেছিলাম দৈর্ঘ্যটা। সুতরাং
খালটির দৈর্ঘ্য 150 মিটার। এই হয়ে গেল অঙ্কটি। এরপরে 6 দাগের যে অঙ্কটি রয়েছে সেটাতে আমরা চলে আসছি। দেখো এটাও খুব সহজ রয়েছে অঙ্কটা। 6 বলা রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসাবে আসার চান্স খুব বেশি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা আগেই সূত্রে করেছি যে √3a, অর্থাৎ √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এই অঙ্কটাকে আমরা যদি করি কি দাঁড়াবে, ঘনকের কর্ণ সমান সমান কী হয়, √3 ইন্টু বাহু সমান সমান, এখানে কী দেওয়া রয়েছে 4√3, তাহলে √3 কেটে গেলে বাহু সমান সমান কত, 4। তাহলে 4, এখানে যেহেতু আমাদের সেন্টিমিটার দেওয়া রয়েছে অলরেডি, তাহলে হয়ে গেল সেন্টিমিটার। এবার বলেছে আমাদের ঘনকের কী বার করতে, ক্ষেত্রফল। তাহলে ঘনকের ক্ষেত্রফল, এবার ঘনকের ক্ষেত্রফল কি করে বার করব, যেহেতু 6টা যে তল থাকে 6টা তলই কিন্তু অ্যাকচুয়ালি ঘনক থাকে। তাহলে একটা তলের ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার, সুতরাং গুণ 6। তাহলে 6 ইন্টু বাহু আমাদের 4 সেন্টিমিটার বার হয়ে রয়েছে তার স্কোয়ার, তাহলে 6 ইন্টু 4 4 16 সমান সমান, এটা যদি আমরা 16 ইন্টু 6 করি তার মানে কত বেরোচ্ছে, 96 বর্গ সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটি। তাহলে এই অঙ্কগুলো কিন্তু যে শূন্যস্থান পূরণ বা মাধ্যমিকে 1 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেইখানে আসার চান্স খুব বেশি। তোমরা এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। 7 দাগের যে অঙ্কটা রয়েছে সেটাতে চলে আসছি। দেখো 7 দাগে বলেছে একটি ঘনকের ধারগুলি, অর্থাৎ একটি ঘনকের যে ধারগুলি বলতে গেলে কি বলতে চাইছে, বাহুর দৈর্ঘ্য সমষ্টি, সবকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত বলেছে, 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল নির্ণয় করতে বলেছে। এবার ঘনফল মানে হলো বাহুর কিউব আমরা জানি। এবার টোটাল বাহু কতগুলো থাকে সেটা তাহলে আমাদের নির্ণয় করাটা প্রয়োজন। টোটাল 12খানা বাহু থাকে অ্যাকচুয়ালি, কারণ আমরা ছবিটা এক্ষুনি এঁকে দেখব যে 12খানা বাহু কিভাবে হচ্ছে, তাহলে এটা বুঝতে পারবো। সুতরাং এটা হয়ে গেল 7 দাগের অঙ্ক। এই একটি আমি রেখে নিয়েছি প্রথমে বর্গক্ষেত্র, তারপরে এখান থেকে যদি আমি একটা বক্স আঁকি, এই কোণাগুলো আমি যুক্ত করে দিচ্ছি, এটাকেও যুক্ত করে দিলাম। তাহলে দেখো বাহু কতগুলো হচ্ছে সেটা আগে আমরা গুনে নিই, কারণ ধারগুলো মানে হলো বাহু বোঝাতে চাইছে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে একটা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে এই 12খানা বাহু রয়েছে আমাদের, এবং আমাদের বলেছে কি মোট সমষ্টি 60। মোট সমষ্টি কিন্তু বলে দেওয়া রয়েছে, অর্থাৎ সমষ্টি মানে কি যোগফল, তাহলে এত সেমি। সুতরাং বাহুর দৈর্ঘ্য কত, 60/12 হয়ে যাবে, সমান সমান 5 সেমি। এবার আমরা কি জানি, ঘনকের আয়তন হলো বাহুর কিউব, ঘনকের আয়তন বাহুর কিউব অর্থাৎ 5-এর কিউব অর্থাৎ 125, কারণ 25 যখন 5 25-এ 125, তাহলে 25 5-এ হলো 125 ঘন সেমি। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তরটি। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজে এটা করা গেল। তো এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসাবেই আসে সাধারণত। এরপরে চলে আসছে 8 দাগের অঙ্কটিতে। দেখো 8 দাগের এই অঙ্কটিতে আমাদের বলা রয়েছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি এত হয়, অর্থাৎ একটি ঘনকের তো 6টাই তল থাকে, তার মানে ঘনকের সমগ্র তলটাই বলতে চাইছে। সেটা বলেছে কি অ্যাকচুয়ালি 216 বর্গ সেন্টিমিটার। এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ টোটালটার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বলছে, এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমষ্টি বলেছে মানে হলো
টোটাল যে ধারটা রয়েছে, সুতরাং 8 দাগের অঙ্কটি দেখো বলেছে কি ঘনকের যেহেতু বলেছে তাহলে ঘনকের ছটি তলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে আমাদের। বর্গ সেন্টিমিটার। তাহলে একটি তলের ক্ষেত্রফল কত হবে? 6 দিয়ে যদি কাটি তাহলে হয়ে যাচ্ছে 3 6 18 আর 36 অর্থাৎ 36 বর্গমিটার। তাহলে এই 36 যে বর্গমিটার এটা সেন্টিমিটার ছিল, সরি, তাহলে 36 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে 36 বর্গ সেন্টিমিটারটা কি একটি তলের ক্ষেত্রফল, অর্থাৎ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ একটি তল কি ঘনকের বর্গক্ষেত্র, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কী হবে? 36 মানে হলো বাহু স্কোয়ার, তাহলে হয়ে যাবে √36 6 সেন্টিমিটার। সুতরাং ঘনকের আমাদের যেহেতু আয়তনটা জানতে চাওয়া হয়েছে, তাহলে ঘনকের আয়তনটা কত হবে? বাহুর কিউব, তাহলে বাহু মানে 6, তাহলে তার কিউব, অর্থাৎ 6 6 36 গুণ 6, তাহলে 216 ঘন সেমি। তাহলে এটা হয়ে গেল উত্তরটা। ঘন সেমি। আশা করি বোঝা গেছে। এবার 9 দাগের যে অঙ্কটি রয়েছে সেটা দেখে নিই আমরা। 9 দাগের এই অঙ্কটিতে বলেছে একটি সমকোণী চৌপল, অর্থাৎ একটি আয়তঘনকের আয়তন বলে দিয়েছে। আয়তন কি বলেছে? 432 ঘন সেন্টিমিটার। তাহলে এই যে 432 ঘন সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রতিটি ধার মানে কী হবে? এটাকে ঘনকে তৈরি করা হচ্ছে, মানে ছিল আয়ত ঘন, তাকে ঘনক করে দেওয়া হচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হয়ে যাবে এর আয়তনটা। তাহলে আয়তনটা আগে আমরা পেয়ে যাই। আয়তনটা পেয়ে যাওয়ার পরে সেটা যদি কিউব থাকছে তাহলে আমরা √কিউব করে দিয়ে এর মানটা বার করব। তাহলে আমাদের প্রথমে এটা যেটা বলতে চাইছে, ছিল আগে প্রথমে আয়ত ঘন, এখন যেটা হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কি ঘনক। তাহলে দেখো এই অঙ্কটিতে মূলত যেটা বোঝার প্রয়োজন যে সমকোণী চপল মানে আয়তঘনই, তো সুতরাং আমি আয়তঘন করেই নিলাম। আয়তঘনকের যেটা বলে দিয়েছে অ্যাকচুয়ালি 9 দাগের, সেটার আয়তনটা, তাহলে আয়তঘনকের আয়তন 432 ঘন সেমি। এবার আয়তঘনটাকে ভেঙে দুটো ঘনক করে দিচ্ছে, অর্থাৎ ঘনকের আয়তন কত হবে? 432/2 হয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 6 12 ঘন সেমি। তাহলে আয়তন কত হয়ে যাচ্ছে ঘনকেরটা? কারণ দুখানা ঘনক হচ্ছে, তাহলে দুখানা ঘনকের আয়তন হয়ে যাচ্ছে এক একটা ঘনকে 216 করে। তাহলে এবার ঘনকের আয়তন মানে কি? ঘনকের আয়তন সমান সমান বাহুর কিউব সমান সমান 216 দেওয়া রয়েছে, অর্থাৎ বাহু সমান সমান হয়ে যাবে, কিউবটাও দিয়ে গেলে কি হবে? √3 হয়ে যাবে 216। 6 6 36 আর 6 কত? 216 হয়। তাহলে কিউব √3 যেহেতু রয়েছে, তাহলে কিউব রুট, অর্থাৎ তিনটের জন্য একটা বাইরে আসবে, অর্থাৎ 6 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য 6 সেমি হয়ে গেলে
আমাদের বইয়ে যে মানটা জানতে চাওয়া হয়েছিল, দেখো 9 দাগের এই অঙ্কটিতে প্রতিটি ধারের দৈর্ঘ্য লিখি। অর্থাৎ বলেছে যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য লিখি। তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্যটাই হলো অ্যাকচুয়ালি বাহুর যা মান হবে তাই। সুতরাং প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল অঙ্কটি। এরপরে করব 10 দাগের অঙ্কটি। 10 দাগের এই অঙ্কটিতে বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে, ঘনক রয়েছে তার মানে সব পাশাপাশি বর্গক্ষেত্র রয়েছে তলগুলো, বাহুকে 50% কমানো হলো, মানে আগে যা ছিল তার থেকে 50% কমিয়ে দেওয়া হলো। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হিসাব করে লিখব। ঘনফল বলতে কি বলতে চাইছে? আয়তনের অনুপাতটা। তো সুতরাং আমরা প্রথমে কি করব, প্রথম বাহুটা যেটা রয়েছে সেই প্রথম বাহুটাকে এ ধরে নিচ্ছি, কারণ আমরা বাহুকে এর আগে সূত্রতে এ ধরেই কিন্তু করেছি। সুতরাং ঘনকের বাহুর দৈর্ঘ্য আমাদের যেহেতু এখানে কিছু বলা নেই, আমরা একক ধরেই করে নিচ্ছি। তো সুতরাং এ একক ধরে নিচ্ছি, ঠিক আছে। এবারে তাহলে ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন যেহেতু এ কিউব ঘন একক, এটা ধরে নিলাম। এবার 50% আমরা কমাচ্ছি, সুতরাং বাহুর দৈর্ঘ্য কমালে হবে, তাহলে 50% কমানো মানে কি? আগে ছিল এ, এবার তার থেকে যেটা কমবে সেটা কার কমবে? এই এর 50%ই কমে যাবে। তো 50% মানে কি? 50/100, তাহলে এটা কমবে, অর্থাৎ এ মাইনাস এই 5 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 2, তার মানে a/2, a মাইনাস a/2, অর্থাৎ লসাগু 2, এখানে কিছু নেই মানে 1 দিয়ে গুণ করলে 2a মাইনাস 2 দিয়ে গুণ 2কে ভাগ করলে 1 আর এ গুণ করলে a, অর্থাৎ a/2 এত একক। তাহলে কি লিখব? % কমানোর পর আয়তন তাহলে কত হবে? বাহুর কিউব হবে, অর্থাৎ a³/8 ঘন একক। এবার আমাদের কি বলা হয়েছে? যে অনুপাত নির্ণয় করার জন্য। সুতরাং অনুপাত যখন বার করব, আগেরটা কত ছিল? a³ ছিল, এখন যেটা হয়েছে সেটা হলো a³/8, অর্থাৎ আমরা যদি কাটাকাটি এটাকে করে দিই, বা এটাকে আমরা সবথেকে বেটার যেরকম আমরা লব হর করি সেরকম করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। a³ কোথায় থাকছে? ওপরে, নিচে থাকছে a³/8, তাহলে সমান সমান a³ গুণ এটা উল্টে যাবে, অর্থাৎ 8/a³। এটা কেটে গেলে কত পড়ে থাকবে? 8/1, অর্থাৎ 8:1 হয়ে গেল উত্তর। আশা করি বোঝা গেছে। তাহলে এই পর্যন্ত 10 দাগ পর্যন্ত অঙ্কগুলো সব করানো হয়ে গেল। এর পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আগামী ভিডিওতে আমি আপলোড করে দেবো। এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শর্ট প্রশ্ন তো তোমাদের থাকে, প্রথমে যে 10 নম্বর রয়েছে সেখানে মাল্টিপল চয়েস অনেক সময় চলে আসে, অথবা সত্য মিথ্যতেও অনেক সময় এই অঙ্কগুলো দিয়ে দেওয়া হয়। তো যদি এই অঙ্কগুলো নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো রকমের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো সাজেশান থাকলেও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। খুব শীঘ্রই আমি আগামী ভিডিওতে নেক্সট অঙ্কগুলো করে দেবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।